হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা। জয়ের মতো আমিও হয়তো সবার শেষবারের মতোই রেকর্ড পাঠাচ্ছি। আল্লাহ ভালো জানে। তো কয়েক সেকেন্ড একটু ইন্টারেস্টিং কথা বলি। আমি যখন ইউনিভার্সিটির একদম শেষ পর্যায়ে চলে আসি, তখন আমি চিন্তা করছিলাম যে আমি এই পোলাগুলারে, মানে যাদের হেল্প দরকার কি, তাদেরকে আমি কেন এত হেল্প করলাম। আমার লাস্টে মনে হয় আমার কোনো উদ্দেশ্য আছে। স্পেশালি যখন সিআর হওয়ার বিষয় দিয়ে আসছিল, মানে মনে হচ্ছিল যে হয়তো আমার হয়তো আলটিমেট উদ্দেশ্য সেটাই ছিল। কিন্তু সত্যি কথা হচ্ছে কি, আমি ভার্সিটি ভর্তি হওয়ার আগ মুহূর্তে একটা একটা ইন্টারেস্টিং গল্প হয়েছে। আমার একটা বন্ধু ছিল, ও ঢাকা ভার্সিটি টিকছে। তো ওকে আমি দেখছিলাম যে ঢাকা ভার্সিটি টিকার আগে ও মানুষকে এত হেল্প করতো, মানে ভয়ঙ্কর হেল্প করতো। তো আমি দেখলাম যে ও হেল্প করতে গিয়ে ওর নিজের স্কিলটা অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। এছাড়া আমার ধারণা, আমার স্কিল তখন অনেক যথেষ্ট ডেভেলপ ছিল, কিন্তু আমার ধারণা ওর জন্য মানুষ অনেক বেশি দোয়া করছে। ও একদম মন থেকে করছে। আমি ওর থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমি তখন নিয়ত করছিলাম যে মনে মনে আমিও আমার ফ্রেন্ডদের কারো যদি হেল্প দরকার হয়, ভার্সিটি ভর্তি হওয়ার আগে চিন্তা করছি আমি হেল্প করবো। তো সেই নিয়ত থেকে শুরু হওয়ার পরে লাস্টে দিয়ে হয়তো আমার নিয়তে কিছুটা চেঞ্জ আসছে, আবার লাস্টে হয়তো নিয়তে আবার ভালো কিছু আসছে। লাস্টে হয়তো তোরা হেল্প লাগতেছেই, সেজন্য আমি হেল্প করছি। এই বিষয়গুলোর জন্য করছিলাম। তো তো আসল কথা হচ্ছে যে মানে যাদের আমার হেল্প দরকার হয়েছে বা যারা আমার হেল্প পাইছে, তারা তো মানে আমাকে কখনো কোনো ফিডব্যাক দেয় নাই, কিন্তু আমি একটা ফিডব্যাক আশা করতেছি। সেটা হচ্ছে এই ফিডব্যাকটা যেন আল্লাহ কবুল করে নেয় এবং আল্লাহ থেকে যেন আমি এই ফিডব্যাকটা পাই। মানে মানে এখন এসে চিন্তা হচ্ছে আমার জন্য এর থেকে ভালো কোনো ফিডব্যাক হইতে পারে না। যাক, আমি আমার পড়ায় চলে যাই। জাস্ট এই কথাটাই বলার ছিল। তো প্রথম কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তো ইংলিশ অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজের জন্য পলিটিক্যাল যে ডেভেলপমেন্টটা আছে, এটা কতটুকু ভূমিকা লাগছে সেটা যদি আমরা দেখতে যাই, তো এই কোয়েশ্চেনটা যদি যদি 20 শতকের আগের দিকে কেউ করতো, মানে আচ্ছা, সব জায়গায় কেন তো ইংলিশ, কেন ইংরেজি ইংরেজি সবাই, মানে এখন যেরকম, ওই সময় আসলে এই অ্যান্সারটা দেওয়া একদম ইজি ছিল। কারণ এটা হচ্ছে যে তখন ব্রিটিশ এম্পায়ার চলতেছিল, কলোনিয়াল মুভমেন্ট চলাচ্ছিল, এই ব্রিটিশরা ওরা ওদের একদম টপ পজিশনে ছিল এটা। কিন্তু তখনও ইংরেজিকে আমরা সেভাবে গ্রহণ করি না, ঠিক এখন যেভাবে গ্রহণ করছে পলিটিক্যাল পিরিয়ডের পরের সময় এসে। তো এর কারণটা কী? তো এর কারণটা কি সেটা দেখার জন্য আমাদের আগে অবশ্যই একটু পিছনে যেতে হবে। ব্রিটিশরা যখন রুল করা শুরু করছে, তখন ওরা ওরা পুরো পৃথিবীর প্রায় 1/3 ওদের দখলে নিয়ে আসছে। এমন একটা কথা প্রচলিত ছিল যে মানে ব্রিটিশদের তো সূর্য কখনো অস্তমিতই হয় না। মানে ওরা পুরো পৃথিবীর সব দিক দিয়ে 1/3 মানে পুরো পৃথিবীর উপর দিক থেকে, মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে পুরো পৃথিবীর সারাদিকে ওরা ওদের ক্ষমতা বসাইছিল। আর যখন কেউ ক্ষমতায় থাকে, ওর আশেপাশের মানুষেরাই স্বাভাবিকভাবে একটু বেশি সুবিধা পায়। বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতে যাই, সেটা হচ্ছে যে মানে আমি যদি বলি, আমাদের তৃতীয় খলিফা মারা যাওয়ার পরে, মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা নির্বাচিত হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে উনি কিছুটা কি বলবো, মানে উনি কিছুটা জোর জবরদস্তি করছিল যেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে হত্যাকারীদের বিচার হোক, তারপরে আমরা বায়াত গ্রহণ করব, মানে আলীকে খলিফা হিসেবে মেনে নেব, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানে ক্ষমতাটা ফুলফিলভাবে এক্সিকিউট করার জন্য, বা উনি ওনার মতো ক্ষমতা চালানোর জন্য, তো ওনার এই সময় উনি মানে ক্ষমতার এস্টাবলিশ করার জন্য তো সবাইকে তো ওনার আনুগত্য হইতেই হবে স্বাভাবিকভাবে। উনি সিরিয়ার দিকে চলে গেছিল, মানে মদিনা ফেলে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইতে, মানে বায়াত গ্রহণ করো। ইভেন সেখানে গিয়ে পরে ওদের বনিবনা না হওয়ার পরে ইভেন ওদের মধ্যে একজনের যুদ্ধ হয়ে গেছিল পরে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় ক্ষমতায় ছিল, মানে সিরিয়ার দিকে, উনি যখন সেখানে গেছে, তো ঠিক সেই মুহূর্তে সবাই মানে এই সব মানে ওই ক্ষমতার যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তো ওনার আশেপাশে সবাই এখানের মধ্যে যাওয়া শুরু করছে। মানে নতুন করে যারা ইসলাম গ্রহণ করতেছে, ওরা সবাই ওই সিরিয়ায় চলে যাচ্ছে। তো মদিনা অনেকটা কি বলবো, কম পাওয়ারফুল এরিয়া হয়ে যাচ্ছে সিরিয়ার তুলনায় আর কি। ঠিক একইভাবে ব্রিটিশরা যখন ক্ষমতায় ছিল, ব্রিটিশদের আশেপাশে মানে ব্রিটিশরা যেখানে যেখানে গেছে, ওই এরিয়াগুলোই কিন্তু মানে ডেভেলপ হয়েছে। যেমন ধরো কলকাতা, বম্বে, ওই এরিয়াগুলো ডেভেলপ হয়েছে। এছাড়াও এর মধ্যে শিল্প বিপ্লব হয়ে গেছে। তো শিল্প বিপ্লব যখন হয়েছে, সবাই নিজেরাও এই শিল্প বিপ্লবের অংশে যোগ দেওয়ার জন্য, মানে শিল্প বিপ্লবের অংশ হওয়ার জন্য, বা নিজেদের মোট কথা হচ্ছে যে নিজেরাও ব্যবসা বাণিজ্য করে এস্টাবলিশ হওয়ার জন্য স্বাভাবিকভাবে ইংরেজদের সাথে ওদেরকে ব্যবসা করতে হয়েছে। শিল্প বিপ্লব হওয়ার পরে মানে ওরা কীভাবে শিল্প বিপ্লব হয়েছে এই বিষয়ে বই লেখা শুরু করছে, মানে জ্ঞান বিজ্ঞান এই বিষয়ে মানে বিস্তর হওয়া শুরু করছে। তো তোরা বুঝতে পারছ, রিসার্চ হওয়া শুরু করছে। মানে সারা পৃথিবীর ট্যালেন্টেড পার্সন যারা আছে, ওরা সবাই ইংল্যান্ডে যাচ্ছে গা। তো স্বাভাবিকভাবেই ওদেরকে সবাইকে ইংরেজি শিখতে হচ্ছিল, এবং ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা
ভাষা হিসেবে ততদিনে প্রতিফলিত হয়ে গেছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে ইংল্যান্ড যখন কলোনি স্থাপন করছিল ঠিক একই সময়ে আরও অন্যান্য অনেকগুলো কান্ট্রি কিন্তু কলোনি স্থাপন করছিল, যেমন হতে পারে ফ্রান্স, আরও জার্মানি। কিন্তু কেন ইংলিশ মানে এখনও কোয়ালিটি মানে ডেভেলপ করছে, এখনও টিকে আছে? এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ইংরেজি আসলে সঠিক সময়েই মানুষের হাতে আসছিল, মানে ওদেরকে কিছুটা ভাগ্য হেল্প করছিল। বিষয়টা হচ্ছে যে যদি আমি আর একটু সুন্দর করে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে ধরো আমি আর এহসান, আমাদের একটা বন্ধু আছে এহসান। আচ্ছা, যেটা বলছিলাম, ধরো আমার একটা বন্ধু আছে এহসান, আমি আর এহসান বসে বসে সিঙ্গারা খাচ্ছি। ঠিক এই মুহূর্তে ফারহান ভার্সিটিতে ঢুকতেছে। তো এখন ফারহান ঢোকার সময় দেখতেছে আমি আর দেখছে কাশবনে আমি আর এহসান সিঙ্গারা খাচ্ছি। তো এখন কি আমরা দুজন সিঙ্গারা খাচ্ছি, ফারহানকে ফেলে খাইতে পারবো? এখন আমরা তো সিঙ্গারাটা কিনে অলরেডি নিয়ে চলে আসছি, তো এখন কি ফারহান থেকে টাকা খুঁজতে পারবো না? তাহলে এখন কি হবে, আমরা দুজন একটা একটা খাওয়ার পরে ফারহান একটা সিঙ্গারা খেয়ে ফেলছে, তার মানে কি ফারহান একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাইছে না? এই রকম অ্যাডভান্টেজ ইংরেজরাও পাইছিল, এবং ওই অ্যাডভান্টেজটা পাওয়ার ফলে ইংরেজি ভাষা আজও গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে দুনিয়াতে ঠিক আছে। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি যে অ্যাডভান্টেজটা পাইছে সে অ্যাডভান্টেজটা না পেয়ে অন্য আরেকভাবে ইংরেজি টিকে থাকতে পারতো, সেটা কি? সেটা যদি আমি একটা ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে যেমন ধরো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীটা আমরা বেশি করে প্রচার করতে যাচ্ছি, তাহলে আমাদের কাছে ভালো একটা ওয়ে কি হতে পারে? যেমন ধরো আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি ঘোষণা দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী সম্পর্কে মানে ভালো উত্তর দিতে পারবে, জানবে, তাকে আমি 20 লক্ষ টাকা দিব। তাহলে কি এই 20 লক্ষ টাকা বর্তমান প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ না? সবাই 20 লক্ষ টাকার জন্য, বাংলাদেশে কমপক্ষে 1 কোটি মানুষ হতে পারে, খুব স্বাভাবিক এটা, মানে এমন উঠে পড়ে লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে জানার জন্য, এবং মুসলমানরা, হিন্দুরা সবাই উঠে পড়ে লাগবে। ইংরেজরাও ওদের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য, আরও ওদের প্রভাব বিস্তার করার জন্য, ওদের মত অন্যের উপর চাপাই দেওয়ার জন্য, ওদের ধর্ম আরও প্রচার করার জন্য ইংরেজরা এই কাজটা করতে পারতো। কিন্তু যেটা বলছিলাম, ইংরেজদেরও এগুলো করে ওদের ভাষাটা অন্যের উপর চাপাই দিতে পারতো, বা ওরা ওদের ভাষাটা মানুষের মধ্যে ছড়াই দিতে পারতো। কীভাবে? ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা ছড়াই দিতে পারি, এক্স্যাক্টলি সেম ওয়েতে। মানে ইংরেজরা এইভাবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অ্যারেঞ্জ করতে পারতো, যেগুলো হয়তো স্কুল কলেজে শিক্ষা ফ্রি করে দিতে পারতো, কিন্তু না, ইংরেজরা সেটা করে নাই। ইংরেজরা এখানে যে অ্যাডভান্টেজটা পাইছে সেটা হচ্ছে যে, মানে ধরো যে ইংরেজরা ইন্ডিয়াতে রুল করতে আসছে, এখন ইন্ডিয়াতে একটা বিশাল কান্ট্রি, এখানের মধ্যে বাঙালি আছে, হিন্দি আছে, মালায়ালাম আছে, তেলেগু আছে, উর্দু ভাষার মানুষ আছে, অনেক ভাষার মানুষ আছে, এবং ওরা সবাই যেহেতু একসাথে আছে, পাশাপাশি আছে, তো ওদের একজনের সাথে আরেকজনের ব্যবসা বাণিজ্য করার দরকার হচ্ছিল। ঠিক এই জায়গায় এসে ওদের একটা ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা অবশ্যই দরকার হচ্ছিল। এখন যেহেতু ওরা ব্রিটিশ রুলের আন্ডারে আছে, তাহলে ওরা ব্রিটিশদের মাধ্যমে ওরা ব্যবসা বাণিজ্য করতে যেত, এর মধ্যে শিল্প বিপ্লবটা হয়ে গেছে, এই সুযোগটা নিছে ইংরেজরা। ঠিক একই সুযোগটা আমেরিকার ক্ষেত্রে কাজ করছে, আমেরিকার মধ্যে সারা পৃথিবীর মানুষরা গেছে একসাথে, কিন্তু সেখানে মোটামুটি ইংরেজদের সংখ্যাটা একটু বেশি ছিল। ইভেন একই কাজটা হয়েছে আফ্রিকাতেও ইংরেজরা গিয়ে কলোনি স্থাপন করছে, এবং ওরা বিভিন্ন ধরনের ভাষায় কথা বলতেছিল, কিন্তু ওদের ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কার দরকার হচ্ছিল। ওরা এই ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কার অ্যাডভান্টেজটা নিয়ে পুরো পৃথিবীতে ওদের ভাষাটা ছড়াই দিছে। ইভেন ইংরেজরা কলোনি ছেড়ে চলে যাওয়ার পরও কেন এখনও ঠিক আছে? যেমন ধর ভারত ছেড়ে যখন ইংরেজরা চলে গেছে, তখন কথা হচ্ছিল যে ভারতের ভাষা কী হবে, হিন্দি। এখন তো এটা ইয়ারা মেনে নেয়, দক্ষিণ ভারতের মানুষেরা এই ভাষাটা মেনে নেয়, বলছে কেন, মালায়ালাম কী দোষ করছে বা তেলেগু কী দোষ করছে, ওরা এটা একদমই মেনে নেয়। তো ওদেরকে এখন বাধ্য হয়ে, মানে একটা ভাষায় ওদের দেশটা কন্টিনিউ করার জন্য ওদেরকে বাধ্য হয়ে একটা ভাষার মধ্যে আসতে হয়েছে। একইভাবে এটা আফ্রিকার মধ্যেও একই জিনিসটা হয়েছে, একই অ্যাডভান্টেজটা পাইছে ওরা আমেরিকার মধ্যেও। ইভেন আমেরিকা তো মাঝখান দিয়ে ওরা মানে বিদেশি ভাষা, মানে ইংরেজি বাদে অন্যান্য ভাষা পড়ালেখা করা নিষিদ্ধ করে দিয়েছিল, যদি এটা পরবর্তী ওপেন করছে। তো এখানে বলতে পারে যে এখানের মধ্যে ইংরেজিটা হচ্ছে যে মূলত মানে আফ্রিকান অথবা ইন্ডিয়ার মতো দেশগুলোতে একটা পলিটিক্যাল ইউনিটি হিসেবে কাজ করছে। এই কারণে আমরা বলতে পারি পলিটিক্যাল ডেভেলপমেন্টের জন্য ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। আরেকটা জিনিস হইলে ইংরেজির প্রভাবটা কম হইতো, সেটা হচ্ছে যে যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের জয় না হয়ে যদি জার্মানির জয় হইতো, তাহলে জার্মানি জোর করে ওদের ভাষাটা আমাদের উপর চাপাই দিত পুরো পৃথিবীর উপর, যেহেতু যারা জিতছে ওরাই ডোমিনেট করবে। কিন্তু এক্ষেত্রেও আমেরিকার জয় হয়েছিল, এবং আমেরিকা পরবর্তীতে আবার পুরো দুনিয়াকে রুল করা শুরু করছে, এবং আমেরিকার ভাষা হচ্ছিল ইংরেজি, যার ফলে ইংরেজি এখনও পলিটিক্যালি ঠিক আছে, এবং পলিটিক্যালি এত ডেভেলপমেন্ট হওয়ার পেছনে ইংরেজির ভূমিকা এত গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে অ্যাক্সেস টু নলেজ, এটাও চ্যাপ্টার 3 2 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটা। তো এখানে আমরা সবার শুরু দেখতেছি যে 19 শতকের প্রথম দিকেই ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়ে গেছে। শিল্প বিপ্লব মানে কি আসলে? মানে হচ্ছে যে ওরা ব্যবসা বাণিজ্যের জন্য যদি এখন একমাত্র একটা দেশকে প্রধান হিসেবে ধরা হয়, নিঃসন্দেহে সেটা তখন ইংল্যান্ড হয়ে গেছিল। এবং এটার প্রমাণ যদি কেউ জানতে চাস তাদের জন্য বলতেছি, 19 শতক থেকে 20 শতক এই পুরা 100 বছরের মধ্যে ইংল্যান্ড
প্রায় প্রত্যেক বছরে ওদের জিডিপির 2% করে বাড়াইছে প্রত্যেক বছর। তো এই শিল্প বিপ্লবের মধ্যে আসলে কী হয়েছিল, কয়লার মাধ্যমে ট্রেন চলা শুরু করছিল, যেখানে আগে মানে অনেক কষ্ট করে চালিত হচ্ছিল, এখন হঠাৎ ট্রেন এসে পুরা অবস্থার বিপ্লব ঘটাই ফেলছে যাতায়াত ব্যবস্থার। তারপরে স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়ে গেছিল, বিভিন্ন ধরনের মেশিনারি আবিষ্কার হচ্ছে, মানে বিদ্যুতের একটা ব্যাপক ব্যবহার শুরু হয়ে যাচ্ছে, ব্রিজ, রোড, বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং, রেল লাইন, মানে ওভারঅল একটা অন্য বিপ্লব হয়ে গেছিলো, যেটা শিল্প বিপ্লব বলতে যেটা বোঝায় এই ধরনের ভয়ঙ্কর কিছু একটা হয়ে গেছিলো হঠাৎ করে। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওইটা হয়েছিল ইংল্যান্ডে, বিপ্লবটা হয়েছিল ইংল্যান্ডে। তো স্বাভাবিকভাবে যখন ইংল্যান্ডে যখন একটা বিপ্লব হচ্ছে এবং ইংল্যান্ডের মানুষেরা তো নিঃসন্দেহে এগুলো লিখে রাখবে, তাই না? এটা কিন্তু খুবই কমন। যেমন ধরো আমাদের দেশের ইউটিউবাররা প্রথমে মোটামুটি ইউটিউবে একটু জনপ্রিয় হওয়ার পরে দেখা যাচ্ছে ওরা ইউটিউবে কীভাবে জনপ্রিয় হয়েছে সেটা কিন্তু বই লিখে ফেলতেছে, অথবা সবাই লিখে। যেমন ধরো প্রেসিডেন্ট কীভাবে হয়েছে, অথবা সাকিব আল হাসান খেলোয়াড় কীভাবে হয়েছে, এই সময়টা এখনও যেমন আছে তখনও ছিল। ওরা কীভাবে এত বড় একটা বিপ্লব ঘটেছে এই বিষয়ে বই লেখা শুরু করছে। তো ওদের বইগুলো স্বাভাবিকভাবে নিঃসন্দেহে বাংলা ভাষাতে হবে না, যেহেতু বাঙালিরা তখন বসে বসে বাঙালি মুসলমানরা তাদের অধিকার বঞ্চিত হচ্ছিল এবং হিন্দু জমিদাররা তাদের উপর জোর করে কাজ করায় তাদের থেকে বসে বসে টাকা খাচ্ছিল। তো ওদের তো এত কষ্ট করার দরকার ছিল না। এখন ইংরেজরা যখন বই লিখছে, এখন ধরো ইংরেজরা একটা বই লিখছে, নতুন একটা কিছু হয়েছে, এখন ধরো যে বেশিরভাগ বাঙালি অলস, কিন্তু বাঙালির মধ্যে এমন কিছু মানুষ আছে নতুন একটা কিছু যদি বের হয় কী হয়েছে সেটা জানতে খুব আগ্রহী হয়ে ওঠে। ঠিক একইভাবে ইংরেজরা যখন এরকম একটা বিপ্লব ঘটে ফেলছে, পুরো দুনিয়ার এরকম কিছু ইম্পর্টেন্ট মানে জ্ঞানী গুণী মানুষ যারা নতুন কিছু সম্পর্কে জানতে আগ্রহী, তারা এই কাজটা কী কাজ ঘটেছে এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছে। এবং জানতে হলে কী করতে হবে, নিঃসন্দেহে ওদের সাথে এতগুলো পৃথিবীর মানুষ গিয়ে কথা বলতে হবে না, তাহলে ওদের বইগুলো পড়তে হবে। এখন ওদের বইগুলো জানার জন্য ওদের ইংরেজি জানতে হবে। এখন এছাড়া ওদের সম্পর্কে আর বিস্তারিত জানার জন্য সবাই যারা এই বিষয়ে জানার আগ্রহী, সবাই কিন্তু না, যারা পড়ালেখার বিষয়ে আগ্রহী, যারা নতুন নতুন বিষয় জানতে আগ্রহী, তারা সবাই ইংল্যান্ডে আসা শুরু করছে। এবং নিঃসন্দেহে ইংল্যান্ডে যারা আসছে ওরা সবাই ট্যালেন্টেড মানুষরা আসছে। এছাড়া ওদের একটা উদ্দেশ্য ছিল, ওরা যেহেতু ওরা বুঝতে পারছিল ট্যালেন্টেড, ওরা জানার আগ্রহ আছে, ওরা হয়তো এই বিষয়ে জানতে পারলে কাজ শিখতে পারবে, কাজ শিখলে চাকরি পাবে, এই উদ্দেশ্যটা হয়তো থাকতে পারে। তাইলে এটার সাথে কিন্তু একটা মানে জ্ঞান অর্জনের সাথে ইংরেজি ভাষার একটা অটোমেটিক একটা যোগসূত্র কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। এখন সবাই যখন ইংরেজি আসা শুরু করছে, মানুষ জানতে চাচ্ছে কিভাবে এই ইঞ্জিনটা বানানো হয়েছে, কিভাবে এগুলো কাজ করতেছে, কিভাবে শিল্প বিপ্লব ঘটাইছে। তো মানুষ নানা ধরনের রিসার্চ করতেছে না, এই রিসার্চগুলো তো স্বাভাবিকভাবে ইংলিশে হচ্ছে। এখন মানুষ যদি ধরো বিদেশি কিছু একটা হয়েছে, আমরা সেরকম কিছু একটা করতে যাচ্ছি, তাহলে আমাদের এটা কিভাবে কাজ করছে, এটার খারাপ দিকগুলো কি, ভালো দিকগুলো কি, সবগুলো সম্পর্কে জানতে হবে না? তার মানে এগুলো জানতে হলে একটা রিসার্চ করতে হবে, অ্যাটলিস্ট নিজেকে, নাহলে একটা রিসার্চ করা সেটা সম্পর্কে জানতে হবে। স্বাভাবিকভাবে আমাদেরকে আবার ইংরেজদের কাছে চলে যেতে হচ্ছে। তো এখন সবাই যেমন ইংরেজি যাচ্ছে, ঠিক একই সময়ে কিছু স্পিরিচুয়াল মানুষ যারা ইংল্যান্ডে ধর্ম প্রচার খুব আগ্রহী, ওরা সারা দুনিয়াতে ছড়াই পড়তেছে। এখন ওরা সেখানে গিয়ে মোটামুটি স্কুল কলেজ স্থাপন করতেছে এবং সেখানের মধ্যে স্বাভাবিকভাবে ওরা এখানের মধ্যে ইংরেজটা ছড়াই যাওয়ার একটা ভালো উপাদান হিসেবে কাজ করতেছে। এর মধ্যে আরও একটা কাহিনী হয়ে গেছে। কী হয়েছে যেটা আগের রেকর্ডিংয়ে বলছি, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার জয় হয়েছে। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি বারবার কেন বলছি আমেরিকার জয় হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো জেনারেলি ইউরোপের অনেকগুলো অঞ্চলের জয় হয়েছে, কিন্তু আমেরিকার লস কম হয়েছে। এবং বিশ্বযুদ্ধের পরপর আমেরিকার একটা কঠিন ডেভেলপমেন্ট দেখা গেছে এবং ব্রিটিশদের পরাজয় যেটা আমাদের সামনে আসছে। এবং এর মধ্যে থেকে আমেরিকাও অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু আবিষ্কার করতেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে কম্পিউটার আবিষ্কার করে ফেললো এর মধ্যে। এবং কম্পিউটার আবিষ্কার হওয়ার পরপর ইন্টারনেট আবিষ্কার হয়েছে। স্বাভাবিকভাবে ওদের ভাষাটা ইংরেজি, যেটা খুব ফোঁসা কথা, যেগুলো আপনাদের বলে আসতেছি। এবং মানুষের আবার কম্পিউটার দরকার হচ্ছে, মানে ওদের জিনিসগুলো আমাদের দরকার হচ্ছে। প্রথমে ওরা শিল্প বিপ্লব করছে, আমাদের দরকার হচ্ছে। ওরা ইন্টারনেট আবিষ্কার করছে, আমাদের দরকার হচ্ছে। কিন্তু আমরা এখানে একটা জিনিসে বারবার পিছিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দরকার ছিল আবিষ্কার করা, এবং এটা হইলে হয়তো পারতো যে বাংলা ছড়ায় পড়তো, কিন্তু এখন সেটা আমরা পড়তেছি না। আমাদেরকে পড়তে হচ্ছে কীভাবে ইংরেজি ছড়ায় পড়ছে, কারণ ইংরেজরা আবিষ্কার করছে, আমাদের সেটা ব্যবহারের প্রয়োজন হয়েছে। ইংরেজরা ফেসবুক আবিষ্কার করছে, আমাদের সেটা ব্যবহার করতে দরকার হচ্ছে। অর্থাৎ এই কারণগুলোতে এইটা হচ্ছে অ্যাক্সেস টু নলেজ জিনিসটা। আশা করি এগুলো লিখলে অনেক ভালো একটা অ্যান্সার করা যাবে ইনশাআল্লাহ। এই রেকর্ডিংটা হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টারের 3 নম্বর যে টপিকটা ছিল টেকেন ফর গ্রান্টেড, সেটা। তো এই টপিকের মধ্যে আমরা একটা জিনিস প্রথমে খেয়াল করবো যে শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডে একটা চমৎকার হয়ে গেছিল, অসাধারণ কিছু একটা হয়ে গেছে। আর সেটা হচ্ছিল যে মানে একটার পর একটা নতুন জিনিস আবিষ্কার হচ্ছিল। যেমন ওরা ইঞ্জিন আবিষ্কার করতে পারছে, এখন ইঞ্জিনের পর বিভিন্ন ধরনের গাড়ি, স্পিড গাড়ি, স্লো গাড়ি, অথবা এই যন্ত্র, অথবা উৎপাদন যন্ত্র, বিভিন্ন কিছু আবিষ্কার হচ্ছিল।
এবং মজার বিষয় হচ্ছে সেটা ইংল্যান্ডে হচ্ছিল, ইংরেজরা করতেছিল এবং সবগুলো একই সময় হচ্ছিল, কন্টিনিউয়াসলি হচ্ছিল। এবং 19 শতকের শেষ আস্তে আস্তে একটা কাহিনী হয়ে গেছে। সেটা কীরকম জানো? সেটা কল্পনা করতে হলে আমাদের এখনকার সময় একটা জিনিস কল্পনা করতে হবে, সেটা হচ্ছে এখনকার সময় যদি আমরা কোনো একটা মানে জীবনের উন্নতি, মানে সাডেন উন্নতি যদি চিন্তা করতে চাই, আমরা কিন্তু সেটা বাংলাদেশে কল্পনা করতে পারি না, যদি বৈধভাবে কল্পনা করি আর কি। তাহলে আমাদেরকে অবশ্যই ইউরোপিয়ান কান্ট্রি কল্পনা করতে হচ্ছে। যেমন আমাদের জাহিদ কল্পনা করতেছে ও দেশে থাকলে মানে যতটুকু উপকার হবে ওর, ও প্রথমে চিন্তা করছিল টার্কি, কিন্তু এখন টার্কি অপশনটা বাদ দিয়ে ফেলছে। কেন? কারণ টার্কির বর্তমান যে ইকোনমিক অবস্থাটা আছে সেটা দেখে ও টার্কিকে আর ভালো মনে করতে পারছে না। ও মনে করছে ওর জন্য এখন ইউরোপটা ভালো, মানে ও টেকেন ফর গ্রান্টেডটাকে ইউরোপকে বেছে নিতে যাচ্ছে। ঠিক একই সময়, একইভাবে ওই সময়ে মানে ঘটনা এমন হয়ে গেছিল যে মানে সব সাফল্যের মূলে যাইতে হলে যেন আমাদেরকে ইংরেজদের কাছে যেন যাইতেই হবে, ইংল্যান্ডে যাইতেই হবে, ইংরেজি জানতেই হবে। ইভেন এখনও আমরা এটা থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারছি বলে আমি মনে করি না। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, মানে ইংরেজরা যখন প্রথমবারের মতো রেডিও ব্রডকাস্ট করতে যাচ্ছিল, ওদের মধ্যে এটা নিয়ে মানে ডিবেট হয় নাই যে আমাদের এই রেডিওতে ব্রডকাস্টটা কি ইংরেজিতে হবে নাকি বাংলায় হবে নাকি হিন্দিতে হবে নাকি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হবে নাকি চাইনিজ হবে। ওদের মধ্যে বরং এটা নিয়ে ডিসকাস হয়েছিল কিসের ইংলিশ হবে, মানে কি ব্রিটিশ ইংলিশে হবে না আমেরিকান ইংলিশে হবে, মানে কি আমরা বাংলা ভাষায় কোনো একটা কিছু করতে যাচ্ছে, এখন কি সেটা ঢাকাইয়া বাংলায় হবে, চাটগাঁয়া বাংলায় হবে নাকি নোয়াখালীর বাংলায় হবে, সেরকম ডিসকাশন হয়েছিল। এমন হয় নাই যে চাকমা ভাষায় হবে কিনা, এটা নিয়ে কেউ কোনো কথাই বলে নাই, বিষয়টা অনেকটা সেরকম হয়ে গেছিল। ইভেন ওই সময়টাতে চলতেছিল আরও কলোনিয়াল পিরিয়ড, এবং কলোনিয়াল পিরিয়ডে ইংরেজরা তো ছিল অপ্রতিদ্বন্দ্বী, স্বাভাবিকভাবে ওদের ভাষাটাও অপ্রতিদ্বন্দ্বী। এতই অপ্রতিদ্বন্দ্বী ছিল যে আমাদের মানে ইংরেজ পিরিয়ড শেষ হওয়ার পরে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি বাংলা নাকি উর্দু। কিন্তু ইংরেজরা 200 বছর শাসন করে গেলেও ওরা এটা কখনো ডিক্লেয়ারই করে নাই যে ইংলিশটাই হচ্ছে ওদের অফিসিয়াল ভাষা, কারণ ইংরেজি তো ওদের অফিসিয়াল ভাষা হবে, আর কি, আর কোনো অপশনই তো নাই। বিষয়টা হচ্ছে সেরকম। কিন্তু আমাদের তো অপশন আছে, হয় উর্দু নয় বাংলা। আমরা বাংলার জন্য পরে করে বাংলাটা নিয়েছি, কিন্তু ইংরেজির এরকম অপশনই ছিল না, ইংরেজি মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। তারপরে মানে ইংরেজি ভাষাটা যেন তুমি আর তোমার সাফল্যের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করতেছে। যেমন এই কথাটা কেন বললাম, এখন যে লাস্ট কথাটা বললাম মানে ব্রিজ হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে যে পোস্ট কলোনিয়াল পিরিয়ডের কথা। যেমন ধরো ভারত স্বাধীন হয়ে গেছে, এখন ভারত না পাকিস্তানের কথা বলছি, আমি ভারতের কথা বলছি। এখন ভারতের ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে যে এখন ওদের মূল রাষ্ট্রভাষা কি হবে। এখন স্বাভাবিকভাবে বাংলারা চাচ্ছিল বাংলা ভাষা হোক, হিন্দিরা চাচ্ছিল হিন্দি ভাষা হোক, যদি হিন্দি ডোমিনেট করছিল। কিন্তু একইভাবে মানে দক্ষিণ ভারতের বা উত্তর ভারতের বা অন্যান্য ভারতের অন্যান্য অঙ্গরাজ্যরা কিন্তু কেউ কারোর থেকে পিছিয়ে ছিল না, কারণ বড় বড় নেতার সেখানে অভাব ছিল না তখন, কারণ অনেক বড় দেশ, স্বাভাবিকভাবে অনেকগুলো বড় বড় নেতা হবে। সুতরাংভাবে সবাই চাচ্ছিল ওর ভাষাটা, ওর মাতৃভাষাটাই যেন মানে কি বলবো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পাক। সুতরাং এই সমস্যাটাকে দূর করার জন্য, পলিটিক্যালি সাকসেস হওয়ার জন্য ওই সময়কার পলিটিক্যাল লিডাররা ইংরেজি ভাষাটাকে তখনও মানে কলোনিয়াল ল্যাঙ্গুয়েজটাকেই ওরা মানে ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে রেখে দিয়েছিল। কারণ ওরা মনে করতেছিল যে এই ইংরেজি ভাষাটাকে যদি ওরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাহলে এটা সবার জন্য সমান হবে, সমান অ্যাডভান্টেজ হবে বা সমান ডিসঅ্যাডভান্টেজ হবে, সবার জন্য সমান বিষয়টা। পরবর্তীতে মানে এই বিষয়টা শেষ করছিল ওরা, ভারতীয়রা চিন্তা করছিল 15 বছর পর ওরা ইংরেজি থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাবে, কিন্তু ওরা আজ পর্যন্ত মানে ইংরেজি থেকে মুক্ত হতে পারে নাই, কারণ ওরা এই সমস্যা থেকে এখনো বের হয়ে আসতে পারে নাই। মানে ওদের একটা ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা দরকার হবেই, এবং সেটা ইংলিশ, যেহেতু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশের একটু ভূমিকা আছে। তো সব কিছু মিলে ওরা চাচ্ছিল যে এখন ওরা বর্তমানে চাচ্ছে যে ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ইংলিশটাকে বাদ দিয়ে হিন্দিটাকে মানে জোর করে আমাদের মধ্যে ঢুকাই দেওয়া। আমাদের মধ্যে বলছি ভারতীয়দের মধ্যে, ইভেন আমাদের মধ্যেই বিষয়টা ঢুকে যাচ্ছে। ভারতীয়রা তো আমাদেরকে স্বাধীন মনে করে না। যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে বলে যে আমাদের সরকার টিকে থাকার জন্য মানে ভারতের সাহায্য দরকার, সেক্ষেত্রে তো মানে মানে এটা আমাদের যারা সরকারের ক্রিটিক্স আছে সবাই বলতেছে আমাদের স্বাধীনতাটা কোথায়। তো ইভেন ভারতীয়দের যে আগ্রাসনটা আছে, সাংস্কৃতিক আগ্রাসন, ইভেন সেটা তো আমাদের মধ্যে দেখাই যাচ্ছে। আমাদের বাচ্চা কাচ্চারা এখন যেভাবে হিন্দি গান, হিন্দি সিনেমা, হিন্দি নাটক এগুলোর উপর যে মানে কি বলবো যে আমাদের সবাই যে প্রভাব আমাদের উপর, তো সেটা তো খুব স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। কিন্তু এটার প্রভাবটা এতই বেশি না যে এটার মানে হিন্দি ইংরেজি থেকে ছাড়া যাবে, এখনও হিন্দির অবস্থান সেখানে যায় নাই, এখনও সেই পজিশনটা ইংরেজিটা দখল করা আছে। সুতরাং গ্লোবাল পলিটিক্স মানে গ্লোবাল পলিটিক্সে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে, যেমন ধরো আমরা এখন রাশিয়ার সাথে অথবা তুর্কির সাথে বিভিন্ন আলোচনা করতে গেলে আমরা নিশ্চয়ই
আমাদের একটা ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা দরকার হচ্ছে, সেটাকে আমরা আমাদের এই আলোচনাটা সাকসেস করার জন্য আমরা ইংলিশটাকে গ্রহণ করতেছি। আমাদের ইকোনমিক্সের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য আমরা কি বলবো ইংলিশটাকে গ্রহণ করতেছি। এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি কোনো একটা বিষয় রিসার্চ করতে চাই, যেমন ধরো আমি পদ্মা নদীর মাঝি নিয়ে কিছুদিন আগে একটা রিসার্চের কাজ করছি, কিন্তু সেটা পাবলিশ হবে কি হবে না এটার মধ্যে দারুণ একটা কি বলবো কনফিউশন আছে যদি আমি সেটা বাংলায় করি, কিন্তু আমি সেটা রিসার্চটাকে ইংলিশে করতেছি, কারণ ইংলিশে হলে পাবলিশ হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। সুতরাং ইংলিশটাকে আমি কী হিসেবে গ্রহণ করতেছি, টেকেন ফর গ্রান্টেড হিসেবে। সুতরাং এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে ইংলিশটাকে কোন হিসেবে টেকেন ফর গ্রান্টেড। তার পরবর্তী অধ্যায়ে চলে যায়, তার পরবর্তী অধ্যায় চ্যাপ্টার 4, যেখানের মধ্যে মিডিয়া নিয়ে কথা বলতেছে। এখন মিডিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রেস। এখন আমরা যদি প্রেসের দিকে দেখি, বর্তমান দুনিয়ার সবচেয়ে বেশি যে ডোমিনেট করে যে প্রেসগুলো সেগুলো হচ্ছে নিঃসন্দেহে আমেরিকান প্রেসগুলো এবং ইংলিশ সে যারা যারা ব্রডকাস্ট করে ওরা, এবং ওদের প্রভাব সবচেয়ে বেশি। যেমন ওরা ঘোষণা দিচ্ছে মুসলমানরা জঙ্গি, পুরো দুনিয়ার মানুষ কি মনে করছে মুসলমানরা আসলেই তো জঙ্গি, কিন্তু বাস্তবটা কিন্তু আর অপোজিট, কিন্তু ওরা ঘোষণা করতেছে। এটা হচ্ছে ওদের পাওয়ার, ওদের মিডিয়ার পাওয়ার, এবং এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। তারপর অ্যাডভার্টাইজ, যেমন ধরো আজকের কাল দিনে অ্যাডভার্টাইজের দিকে যদি আমরা দেখি, আমরা দেখবো যে মানে কি বলবো, আমার কোনো একটা পণ্য যদি আমি আমার শুধু বাংলাদেশেই প্রচার করতে চাচ্ছি, সেটা আমি বাংলাতে প্রচার করব, কিন্তু আমার কোম্পানি যদি কোনো দিন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চলে যায়, তাহলে পরে আমি তার বাংলায় প্রচার করে লাভ হবে না। আমাকে দুনিয়ার মানুষকে জানানোর জন্য আমাকে একটা ভাষায় আসতে হবে, সেটা হচ্ছে ইংরেজি নিঃসন্দেহে। সুতরাং অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ইংরেজিটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছি। এছাড়া ব্রডকাস্টিংটা তো বললামই, মানে প্রথমত প্রেস বলছি, এছাড়া রেডিও টেলিভিশন এসব সব ক্ষেত্রে দেখা যাচ্ছে। এখন রেডিও টেলিভিশনের কথা যখন আসছে তখন সিনেমার কথা অটোমেটিক্যালি আসবে। বর্তমান দুনিয়াতে যেসব সিনেমা সবচেয়ে বেশি ডোমিনেট করে সেগুলো হচ্ছে যে ইংরেজি সিনেমা। আমরা ইংরেজি জানি আর না জানি, ইংরেজি বুঝি আর না বুঝি, আমরা সুপারম্যান, ব্যাটম্যান এগুলো কিন্তু ঠিকই আমাদের পছন্দের সিনেমার মধ্যে অন্যতম লিস্টেড হয়ে আছে। তারপরে যদি মিউজিকের কথা বলি, মানে বর্তমান যুগের যারা যেসব মিউজিকগুলো পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডোমিনেট করতে হচ্ছে, ব্র্যান্ডগুলো যেসব মিউজিক্যাল ব্র্যান্ডগুলো, ওরা কিন্তু ইংলিশে গানগুলো রিলিজ করে। ইভেন যখনকার সময় ইংলিশ আস্তে আস্তে গ্রো করছিল, মানে ইংলিশেই কেন আসতেছে, মানে যখন শিল্প বিপ্লব হয়েছে, যখন সব কিছু ইংলিশে রিসার্চ হচ্ছে, ইংলিশে পড়ালেখা হচ্ছে, তখনকার সময় জনপ্রিয় যে ব্যান্ডগুলো আছে ওরা ওদের ভাষার পাশাপাশি ইংলিশেও প্রচার করতেছিল। তারপর আস্তে আস্তে সবাই মানে ইংলিশ গানগুলো পুরো পৃথিবীর কাছে জনপ্রিয় হয়ে যাচ্ছে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেটা বললাম, যেমন ধরো জাকির নায়েকের দিকে যদি আমরা দেখি, জাকির নায়েক সারা বিশ্বের কাছে পরিচিত বানিয়ে থাকে, অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজের কাছে যেহেতু গেছে, পুরো দুনিয়ার কাছে সে ছড়াই গেছে। আমরা যদি নোমান আলী খানের দিকে দেখি, নোমান আলী খানও একই রকম পুরো দুনিয়ার কাছে ওর যে কোরআনের তাফসিরগুলো দিচ্ছে। ও যদি পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ, ও কিন্তু মানে পাকিস্তানি ভাষা পারে বা ও পাকিস্তানি বংশভূত, কিন্তু ও প্রচার করতেছে ইংরেজিতে। ও যদি ইংলিশে না গিয়ে যদি উর্দুতে প্রচার করতো, তাহলে শুধুমাত্র একটা নির্দিষ্ট সাবকন্টিনেন্টের মানুষটা এটা বুঝতো, কিন্তু ও ইংলিশে যাওয়ার কারণে, ইংরেজিতে প্রচার করার কারণে পুরো দুনিয়াতে কিন্তু ওর জিনিসটা ছড়া যাচ্ছে, যেটা আমি মিড টার্মের সময় এই কথাগুলো বলছিলাম। এখনও কিন্তু এই কথাগুলোর প্রাসঙ্গিকতাটা হারাই যায় নাই। তো মিডিয়ার বিষয়টা গেল। এরপর আরেকটা টপিক অধ্যায় 4-এর, মানে দ্বিতীয় অধ্যায় যেটা আছে, এটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে যে ট্রাভেল। এখন ট্রাভেলের ক্ষেত্রে ইংলিশে যে গুরুত্বটা, সেটার কি বলবো, সেটা বলে শেষ করা যাবে না, মানে অথবা গুরুত্বটা এক কথায় হচ্ছে যে যদি আমি বলি যে গুরুত্ব আছে, সেটাকে আমি মানে কি বলবো রিডান্ডেন্সি হিসেবে রিডান্ডেন্সি জাতীয় প্রবলেম হিসেবে, মানে এখন যেমন আমি একই ধরনের একটা ভুল করলাম, রিডান্ডেন্সিও বলছি আবার প্রবলেমও বলছি, মানে এই ধরনের একটা প্রবলেম হয়ে যাবে, মানে একই শব্দ দুবার বলতেছি সেরকম, মানে এটা একটা সমস্যাই, এটা আর বলার এটা যে সমস্যা, মানে আমি ট্রাভেল করবো আর ইংরেজি জানবো না, এটা একটা সমস্যা, এটা আলাদা করে আবার বলার দরকার নাই। কি কেন বলতেছি, আমি ট্রাভেল করার জন্য ইন্টারন্যাশনাল ট্রাভেলের কথা বলতেছি। আমি সবার প্রথমত আমার প্লেনে উঠতে হবে, টিকিট কাটতে হবে। আমি নিজের দেশে যে কোনোভাবে যদি পার পেয়েও যাই, আমি কিন্তু এমনভাবে বলতে পারবো না যে আমি সবসময় মানে কি বলবো বাংলাদেশি বিমান পাবো যারা আমাকে এখানে বাংলায় সার্ভিস দেবে। এমন হতে পারে যে আমি কাতার এয়ারওয়েজ পাইতে পারি, তাই না? তখন আমি তো আর কাতারি ভাষা বলতে পারবো না, বাংলাদেশ বিমান পাইলে না বাংলা ভাষা বলবো, তখন আমাকে স্বাভাবিকভাবে ইংরেজি ভাষাটা জানতেই হবে। তারপর আমাকে যে দেশে নামতেছি ওই দেশে গিয়ে আমাকে ইংরেজি ভাষাটা বলতে হবে, তার মানে এয়ারপোর্টে আমার ইংরেজি জানাটা আবশ্যক। এখনও কিন্তু আমার ট্রাভেল শুরু হয় নাই, ট্রাভেলের মাত্র প্রথমে আছি, এখান থেকে ইংরেজি গুরুত্ব শুরু হয়ে গেছে। তো ইংরেজিটা আমরা কেন চুজ করতেছি, কারণ আমাদের জন্য ইংরেজিটা ইজি, কারণ ইংরেজিটা এখানে পুরো দুনিয়াতে ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে অলরেডি চলে আসতেছে, আমরা অলরেডি ইংরেজিটাকে শিখতেছি, সেই জন্যই আমরা ইংরেজির কাছে যাবো। এবার আমরা গিয়ে কোনো একটা হোটেল বুক করব, আমরা কি বাংলায় হোটেল বুক করলে জীবন ওরা বুঝবে কোনো কিছু? জীবন সম্ভব না, আমাদেরকে হোটেল বুক করার জন্য ইংরেজিতে যাইতে হচ্ছে। তারপর কি হবে, আমাদের হোটেলেতে উঠলাম কষ্ট করে, এখন সেখানে গিয়ে খাবার দাবার লাগবে,
এখন দেশেই তুমি কোনো হোটেলে গেলে, যেমন ধরো আমি জাহিদদের সাথে খাইতে গেছি, জাহিদ ফারহানদের সাথে, এখন খাবারের মেনু টেনুগুলো আমি কোনো কিছু চিনি না, ধরো ইংরেজিতে কোনোভাবে পড়তে পারতেছি কিন্তু খাবারের মেনুগুলো চিনি না। এখন ভাত ডাল এরকম হলে না আমি চিনবো, এখন ইংরেজি আর উল্টোপাল্টা বা কঠিন কঠিন নাম যেগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, তাহলে আমি অর্ডার দিলে ওরা কি আসবে, বা আমি সঠিক আমার যেটা পছন্দ হবে সবচেয়ে মজার খাবারটাকে আমি অর্ডার দিয়ে পারবো, তাহলে আমার টাকাটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরো বিদেশে গেলেও সেম, আমি যদি ল্যাঙ্গুয়েজটা না জানি, আমি ধরো কোনো একটা কিছু অর্ডার দিয়ে ফেললাম, কিন্তু হয়তো সবচেয়ে ওই রেস্টুরেন্টের সবচেয়ে মজার খাবারটা আমি অর্ডার দিতে পারবো না। এক্ষেত্রে যদি আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হই, ইংরেজিতে যদি আমি ভালো মতো জানি, তাহলে পরে আমার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে ওই হোটেলে গিয়ে খাওয়াটা। এটাও কিন্তু আমার একটা ট্রাভেলের অংশ, তাই না? তারপর আমি কোনো একটা জায়গায় ট্রাভেল করতেছি, আমি ইন্ডিপেন্ডেন্টলি ট্রাভেল করতে হলে আমার ক্ষেত্রে ইংরেজির কোনো বিকল্প নাই। এক্ষেত্রে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা মানে কি বলবো একটা ট্রান্সলেটর নিতে পারি, অথবা একটা হেল্পিং হ্যান্ড নিতে পারি, তাহলে হবে কি, ও যখন ফ্রি হবে, ও যখন আমাকে সময় দিতে পারবে, ও যখন আসবে তখনই আমার ট্রাভেল শুরু হবে, ওর অপেক্ষায় থাকতে হচ্ছে, তাই না? এখন আমি এমন না যে আমি ডোনাল্ড ট্রাম্প বা বারাক ওবামা, না যে আমি যখনই চাচ্ছি তখন, আমি যখন বারাক ওবামা অথবা ডোনাল্ড ট্রাম্প হলে আমি যখন চাইবো তখন আসবে, কিন্তু আমি যদি সাধারণ মানুষ হই, আমি যদি মারুফ হই, তাহলে ও কিন্তু আমার সময় মতো আসবে না, ওকে একটু আমাকে কিন্তু ওর সময়টা সহ কনসিডার করতে হবে, তাহলে কিন্তু আমি ওর উপর অটোমেটিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তাহলে আমরা আমাদের সময় বাঁচাইতে, আমরা আমাদের টাকা বাঁচাইতেও কিন্তু আমাদের ইংরেজিটা এখানে জানতে হচ্ছে। তারপর আমরা ধরো কোনো একটা জায়গায় ট্রাভেল করতে গেছি, সেখানে গিয়ে আমার একটা নতুন একটা বন্ধু বানাতে ইচ্ছা করতেছে। এখন ফারহানের মতো বান্ধবী বানানোর কথা বলতেছি না, কিন্তু আমি ধরো একটা ভালো বন্ধু বানাতে চাচ্ছে, ছেলে বন্ধু মাহারাম, এক্ষেত্রে কিন্তু আমার ইংরেজি জানার কোনো বিকল্প নাই। আর ফারহানের মতো বান্ধবী বানিয়ে ছেলে তো আর কোনো কথাই নাই, তোমাকে ইংরেজিতেই যেতে হচ্ছে। তাহলে এইসব সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের ইংলিশে যদি আমরা দক্ষ হইতে পারি, আমাদের জন্য ট্রাভেলটা অনেক বেশি ইজি হয়ে গেছে, তাই না? যাক, এই বিষয়ে আর কোনো কথা বলবো না। এবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সেফটি। ইন্টারন্যাশনাল সেফটির ক্ষেত্রে ইংরেজি গুরুত্বটা কীরকম? এই ইন্টারন্যাশনাল সেফটির ক্ষেত্রে দুইটা বিষয়ের দিকে গুরুত্ব দিছে বইয়ের মধ্যে, সেটা হচ্ছে একটা হচ্ছে এয়ার ট্রাভেল আর একটা হচ্ছে সিতে ট্রাভেল। এখন এয়ার ট্রাভেল সিতে ট্রাভেল জিনিসটা কি আমি বলি, যেমন তো সি মানে নদীপথে আমাদের অনেকগুলো মালামাল এক জায়গাতে এক জায়গায় যাচ্ছে, তাহলে বিভিন্ন বন্দরে যাচ্ছে, অথবা আমার যেই পণ্যগুলা নদীপথে যাওয়ার সময় হয়তো বা বিভিন্ন ধরনের প্রবলেমের ফেস করতে পারে, সামনে ধরো জলদস্যু আসতে পারে, অথবা ধরো এই জাহাজগুলো আমরা বানাই যে একটা এরিয়ার মধ্যে কারা কারা আছে, ওরা একজন আরেকজনের সাথে ইন্টার কানেক্টেড থাকে, তো একটা জাহাজে যদি কোনো প্রবলেম হয় আরেকজন অটোমেটিক্যালি বুঝতে পারে। এখন যদি ওদের ল্যাঙ্গুয়েজটা যদি সেম না হয়, তাহলে ওরা তো যে প্রবলেমটা সামনে আমার একজন জাহাজটা ফেস করছে, একই প্রবলেমটা আমার জাহাজটা ফেস করতে পারে, তাহলে এই ক্ষেত্রে আমার নিরাপত্তার জন্য আমার ইংরেজি কোনো বিকল্প নাই। এখানে সবচেয়ে বেশি করে এয়ারের কথাটা আসছে, যেমন ধরো বিমানে এক জায়গাতে এক জায়গায় যাবে, যেমন ধরো কোনো একটা প্রবলেমের কারণে ল্যান্ডিং, অথবা পুরা দুনিয়ার সব মানে এয়ারের একটা এয়ার ল্যাঙ্গুয়েজ আছে সবাইকে, যেটার মধ্যে একই ধরনের ভাষায় বলতে হচ্ছে, যেমন ধরো সবার ল্যাঙ্গুয়েজ কিন্তু একই। যেমন ধরো এখন যদি এবং এটা কী ধরনের কি, এটা যেমন ধরো আমরা নর্মাল ইংলিশ যেরকম বলি, এটা কিন্তু সেরকম ধরনের না, ওদের বিভিন্ন ধরনের কোড আছে। এখন এই কোডটা কেন, যেমন ধরো আমি বাংলাদেশি ইংরেজি বলতেছি, আরেকজন আফ্রিকান ইংরেজি বলতেছে, আরেকজন ইউরোপিয়ান ইংরেজি বলতেছে, আমরা কিন্তু ওদের অ্যাকসেন্ট আমাদের বুঝতে কষ্ট হয়ে যায়। এখন একজন 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 বিমান চালাচ্ছে, ওর জন্য যদি এখন বুঝতে কষ্ট হয় ওর নিচে নামবে নাকি নামবে না, অথবা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, এই সময় ও যদি ভাষাই বুঝতে না পারে, তাহলে ওর জন্য সেফটিটা অনেক রিস্কি হয়ে যাচ্ছে না? সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ইংরেজিটা জানা বা ইংরেজিটা এক হওয়া বা ইংরেজির উপরে ডিপেন্ড করা, এটার কোনো বিকল্প নাই। এবং অনেকে চাইছিল যে কেন ইংরেজিকে ইন্টারন্যাশনাল মাধ্যম হিসেবে বেছে নেবে, কোনো অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো না, কিন্তু এক্ষেত্রে পরবর্তী দেখা যাচ্ছে আসলে এটা ছাড়া কোনো বিকল্প নাই, এটা পরবর্তী প্রমাণ হয়েছে। এখন যদি ইংরেজি না হয়ে যদি অনেকগুলো ভাষা হয়, বা ইংরেজি ভাষাটাকে সেফটি হিসেবে গ্রহণ না করে যদি একাধিক ভাষাকে গ্রহণ করে, তাহলে তো মানে যারা আছে যারা বিমান চালাচ্ছে পাইলটরা আর কি, পাইলটদের জন্য এটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, ওদের কাজটা কন্টিনিউ করতে। তো এইসব ক্ষেত্রেও কিন্তু ইন্টারন্যাশনাল সেফটির ক্ষেত্রে ইংরেজির যে বিকল্প নয়, সেটা আবার প্রমাণ হচ্ছে। এটা অনেক বড় করে আছে, কিন্তু আসলে মূল কথা এটাই, এই ইন্টারন্যাশনাল সেফটির কথা বলতেছি, যদি এটা 2 পৃষ্ঠা করে আছে বইয়ের মধ্যে, কিন্তু মূল কথাটা এটাই বারবার আসতেছে। এই রেকর্ডে যে কোয়েশ্চেনের উত্তরটা দেবো, সেটা হচ্ছে ফিউচার অফ ইংলিশ অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। প্রথমত এখানের মধ্যে ইংলিশের যে বর্তমান যে আছে ভ্যালিউটা আছে, এটা নিঃসন্দেহে ভবিষ্যতে হঠাৎ করে হারা যাবে না, কারণ গোটা পৃথিবীর প্রায় অনেক বড় একটা অংশ এখনও কিন্তু ইংলিশের সাথে জড়ায় গেছে। ইভেন চাইনিজদের মতো দেশেও যাদের কাছে ইংলিশটার গুরুত্ব অনেক কম, ইভেন ওদের প্যারেন্টসরাও ওদের বাচ্চাদেরকে ওদের নিজেদের ভাষাটা ফ্লুয়েন্ট হওয়ার আগেই ইংলিশ স্কুলে পাঠানোর বিষয়টা এখন লক্ষণীয়। সুতরাং দেখা যাচ্ছে যে ইংলিশের দৌড় কিন্তু আরও অনেক লম্বা সময় ধরে থাকবে। এছাড়াও ইংলিশকে মানুষ চাকরির নিরাপত্তা,
ভবিষ্যতের নিরাপত্তা, গ্যারান্টি, যে জিনিসগুলো আগে বলছি, এই জিনিসগুলোর কথা মাথায় রেখে কিন্তু ইংলিশকে মানুষ গ্রহণ করতেছে। তো একটা জিনিসকে যখন গ্রহণযোগ্যতা থাকবে, মানে মানুষ যখন গ্রহণ করবে, তখন কিন্তু এটার ভ্যালিউটা হারাই যাবে না হঠাৎ করে। সুতরাং মানুষ মানে ইংলিশটাকে গ্রহণ করতেই থাকবে। এছাড়াও এই জিনিসটা আসবে মানে সামনে, মানে মূল স্পিকারদের থেকে নেটিভ স্পিকাররা, মানে নেটিভ স্পিকারদের থেকে মানে যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে ওরাও ইংলিশ আরও অনেক বেশি ব্যবহার করবে। এছাড়া অনেকগুলো ভাষা হারাই যাবে ইংলিশের উপর, ইংলিশের সাথে কম্পিট করতে না পেরে। কিন্তু এখানে কথা হচ্ছে যে ইংলিশটাই কি সারা জীবন থেকে যাবে? এই কোয়েশ্চেনটার দিকে দেখতে হলে আমরা কিন্তু এখন যদি আমি কোয়েশ্চেন করি ইংলিশটা, আমি যদি এখন হঠাৎ করে বলি যে ইংলিশটা আগামী 10 বছর পর বা 50 বছর পর 100 বছর পর হারা যাবে, এই কথাটাকে যদিও ভ্যালিউলেস বা মানে কী বলবো, একটা কথার কথা বা মানুষের একটা কথা মনে হতে পারে, কিন্তু যদি এই কথাটা যদি 1000 বছর আগে কেউ যদি গ্রিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলতো, তাহলে কিন্তু এই কথাটা কিন্তু এক্স্যাক্টলি আজকে ইংলিশ হারা যাবে এই কথাটা শুনতে যেরকম লাগে, গ্রিক ল্যাঙ্গুয়েজের অবস্থান এক্স্যাক্টলি সেম ছিল, কিন্তু গ্রিক কিন্তু হারাই গেছে। তো একটা ল্যাঙ্গুয়েজ কখন হারাই যায় সেটা হচ্ছে যে ওই ল্যাঙ্গুয়েজে কোন মানুষটা ব্যবহার করতেছে ওদের উপর ডিপেন্ড করবে। আসলে ল্যাঙ্গুয়েজ তো আর টিকে থাকতে পারে না, ল্যাঙ্গুয়েজ টিকে থাকে মানুষের মুখের মধ্যে। এখন যদি পাওয়ারফুল মানুষেরা যদি ওই ল্যাঙ্গুয়েজ বারবার ইউজ করে, তাহলে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ টিকে থাকবে বা ওই ল্যাঙ্গুয়েজ নতুন করে গ্রো করবে। এখন একটা ল্যাঙ্গুয়েজ পাওয়ারফুল কীভাবে হবে সেটা কিন্তু ওদের দেশের মিলিটারি পাওয়ার কত স্ট্রং শুধুমাত্র সেটার উপর কিন্তু ডিপেন্ড করে না। যদি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিজন একটা দেশের মানুষ মানে কী বলবো পাওয়ারফুল হওয়ার জন্য, পলিটিক্যালি অথবা মানে পলিটিক্যালি, তারপর মিলিটারি এবং ইকোনমিক্যালি মানে স্ট্রং হওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু যখন গ্রিক ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু একটা সময় এসে গ্রিকের মিলিটারি পাওয়ার অনেক লুজ হয়ে গেছে। এখন গ্রিকের মিলিটারি পাওয়ার দুর্বল হয়ে গেলেও কিন্তু গ্রিকের ভাষাটা আরও অনেক দিন টিকে ছিল, প্রায় আরও অনেক বছর। এখন এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে গ্রিক এই সময় ভাষাগুলো অনেক পাওয়ারফুল মানুষ ইউজ করতে, যেমন অ্যারিস্টটল, প্লেটো। এখন ওরা যে বইগুলো লিখছে, ওরা যেহেতু ট্যালেন্টেড পার্সন, ওরা যেহেতু প্রভাবশালী মানুষ, ওদের ভাষাগুলো আমাদেরকে তাও জানতে হচ্ছিল। এখন এরকম কোনো পাওয়ারফুল মানুষ, সুতরাং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সামনে এরকম কিছু একটা হইতে পারে যদি এই ধরনের কোনো পাওয়ারফুল মানুষ, যেমন ধরো আমার কাছে এটা হচ্ছে যে ইসলাম এবং আরবি ভাষা, যদি আরবি ল্যাঙ্গুয়েজের এমন কোনো মানে কী বলবো বৈপ্লবিক কিছু একটা হয়ে যায়, মানুষ ধর্মের প্রতি অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে, এরকম কোনো পাওয়ারফুল মানুষ উঠে আসতেছে যারা মানে ল্যাঙ্গুয়েজটাকে আরও ইজিলি ভাবে এবং মানুষকে আরও ভালো বুঝতে পারতেছে, মানুষের আরবি ভাষা জানা উচিত, মানে মানুষ যেমন ধরো কোরআনের প্রতি আরও আগ্রহ করে তুলতেছে, তবে মানুষ আরবির প্রতি সিরিয়াস হচ্ছে। এমন করলে পরে একসময় ধরো পুরো পৃথিবীর মুসলমান সবাই যখন আরবি ভাষার প্রতি সিরিয়াস হবে, তারপরে এই ভাষাটা নতুন করে ডেভেলপ হবে, তাহলে পরে ইংলিশের ভ্যালিউ কমে যাবে। তাহলে এটাকে ইংলিশের পাস্ট এবং বর্তমান এবং ফিউচার সবাই কীভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। এই রেকর্ডিংয়ে আমি পঞ্চম অধ্যায়ের একটা কোয়েশ্চেন আছে, দ্য রিজেকশন অফ ইংলিশ, এটা নিয়ে আলোচনা করতেছি। এই প্রশ্নের শুরুতে যে জিনিসগুলো লেখা সেটা হচ্ছে যে মানে একটা দেশ ব্রিটিশ কলোনি থেকে স্বাধীন হওয়ার পরে ওই দেশের রাষ্ট্রভাষা কী হবে সেটা নিয়ে কোয়েশ্চেন যখন উঠতেছিল, তারা ওই দেশের রাষ্ট্রভাষা ও নিজের রাষ্ট্রভাষা ছাড়া বা ইংরেজি বাদে অন্যান্য সব ভাষা কল্পনা করতে পারছিল, কিন্তু ইংরেজিকে তারা কল্পনাই করতে পারছিল না। কারণ তারা যে ইংরেজদের এত বছর ধরে অপারেশনের শিকার হচ্ছিল। যেমন তারা ভারতের কথা যদি চিন্তা করি, ভারত প্রথমত ভারতের অনেক নেতা মানে এটাই মানতে পারছিল না বা এটাই চাচ্ছিল না যে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কেন ব্রিটিশরা চলে যাওয়ার পরেও আবার ইংরেজি হবে, কারণ এটা ওদের গোলামের ভাষা হিসেবে মনে করতো ওরা। কিন্তু পরে ওদেরও আরও অনেক বড় বড় নেতা মানে প্রমাণ করছে যে এরকম যদি না হয় তাহলে ভারত টিকে রাখতে পারবে না, কারণ এই কোয়েশনগুলো অটোমেটিক উঠে যাচ্ছিল কোন ল্যাঙ্গুয়েজটা মানে এটা উঠছে বলেই আবার ইংরেজির কাছে ফেরত যেতে হয়েছে। কিন্তু ওরা ওই সময়ে বা ইংরেজিকে তারা নিজেদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাকসেপ্ট করতে একদমই রাজি ছিল না। তারপর ভারত শেষ পর্যন্ত রাজি হয়েছিল, বলছে ওরা আগামী 15 বছরের মধ্যে ওদের ভাষা মানে ওদের দেশ থেকে টোটালি ইংরেজি ভাষাটাকে দূর করে দিবে এবং হিন্দি ভাষাটাই হবে ওদের ন্যাশনাল ভাষা। কিন্তু ওই 15 বছর পর আর জীবনও আসে না, আজকে প্রায় ওরা 75 বছর পার করে গেছে ওদের স্বাধীনতার। এবং এই যে বিদ্বেষ ইংরেজির প্রতি, এটার প্রধান এবং একমাত্র কারণ ছিল যে ইংরেজদের যে কলোনিয়াল পিরিয়ডে যে অত্যাচারগুলো হয়েছে বা ইংরেজদের দ্বারা যে অত্যাচারগুলো হয়েছে এই কারণটা। তো মহাত্মা গান্ধী এই ইংরেজ ভাষাটাকে অ্যাকসেপ্ট করা বা ইংরেজদের যে আমাদের আধুনিক দাসত্ব বা মানসিকভাবে যে দাসত্ব, এই বিষয়টাকে মহাত্মা গান্ধী একভাবে বর্ণনা করছে, সেটা হচ্ছে যে যেমন আমার কোনো বিচারের দরকার আছে, তখন আমাকে তো অবশ্যই কোর্টে যেতে হবে। এখন কোর্টের ভাষাটা তো ইংরেজি, অথবা আমি ব্যারিস্টার হলাম, লন্ডনে গিয়ে ডিগ্রি নিয়ে আসছি, ব্যারিস্টার ডিগ্রি, এরপরে কোর্টে গিয়ে তখন আমরা আর আমাদের নিজেদের ভাষায় কথা বলতে পারবো না, কোর্টে আমাদেরকে ইংরেজি ভাষায় কথা বলতে হচ্ছে। মানে আমাদের পড়ালেখার
ফলে আমাদেরকে ঠিক মানে পড়ালেখা করে আমাদের ঠিকই ইংরেজির দাসত্ব মেনে নিতে হচ্ছে। তো মোটামুটি 1950 সাল 60 সালের দিকে সবাই ওদের নিজেদের মাতৃভাষা ব্যবহারের দিকে জোর দেওয়ার কথা চিন্তা করতেছিল। আফ্রিকার অনেকগুলো কান্ট্রি এভাবে সচেতন ছিল, যেমন কেনিয়ার কথা বলা যায়। ওই সময়কালে তারা মনে করছে তাদের রাজনৈতিক স্বাধীনতা, তাদের সাংস্কৃতিক স্বাধীনতা, ইভেন তাদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য তাদের নিজেদের সংস্কৃতির উপর নিজেদের ব্যবহার করা উচিত, বা ইংরেজদের কাছে না গিয়ে ওরা সেরকম মনে করতো। এছাড়া মানুষের আসলে একটা স্বাভাবিক ইচ্ছাও থাকে যে নিজের মাতৃভাষা যেন টিকে থাকুক, নিজের মাতৃভাষা যেন ব্যবহার করুক, সামনে আরও মানে যেন হারাই না যাক, এই ধরনের বিষয়টা আমাদের মনে থাকেই। ঠিক ওই ধরনের মানুষদের উপর যখন অন্য একটা ভাষা চাপাই দেওয়া হবে তখন কিন্তু এটা ওদের পক্ষে মেনে নেওয়া কষ্ট হবে। অনেকগুলো লেখক, যেমন কেনিয়ান লেখক, ইভেন হয়তো ইন্ডিয়াতেও অনেক লেখক, তারা কীভাবে অপারেশনের শিকার হয়েছে, মানে যখন ইংরেজিটা ওদের উপর জোর করে চাপানো হচ্ছিল, এই বিষয়গুলোর উপর অনেক লেখালেখি করছে। কিন্তু পরবর্তীতে এসে দেখতেছে যে মানে মানুষ আসলে যখন ইংরেজদের প্রভাব এত বেশি বেড়ে গেছে যে মানে ওদের নিজেদের এক্সপানশনের জন্য, যেমন ধর আমি একটা লেখা লিখছি, আমার লেখাটা সারা বিশ্বব্যাপী ছড়া যাওয়ার জন্য, মানে পরবর্তী দেখা যাচ্ছে যে ওদের মানে ওরা ইংলিশটাকেই বেছে নিচ্ছে আস্তে আস্তে। কিন্তু তখন ওরা এটাও বুঝতে পারছিল যে ওরা যদি ইংরেজিতে লেখা শুরু করে তাহলে ওদের ওদের নিজেদের সংস্কৃতিটা ত্যাগ করা হচ্ছে কিন্তু। তো এই ধরনের সমস্যা যখন আস্তে আস্তে ফেস করছিল, যেমন ধর মানে অন্যান্য কলোনিয়াল পিরিয়ডের পরবর্তী প্রথমত তো অনেক বেশি ইংরেজ বিদ্বেষী ছিল, পরবর্তী দেখছি ইংরেজদের কাছে ওদের যেতে হচ্ছে। তো এই ধরনের প্রবলেমগুলো আবার ওরা যদি ইংরেজদের কাছে স্যালেন্ডার করে তাহলে ওদের নিজেদের সংস্কৃতি হারা যাচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো ফেস করার জন্য ওরা ওরা এক ধরনের মানে সমস্যা সমাধান করছে, যেটা ভারতও করছে এবং অন্যান্য অনেক দেশ করছে। সেটা হচ্ছে যে ওদের নিজেদের ভাষাটাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করার সাথে সাথে ইংরেজি ভাষারও ব্যবহার একসাথে প্রচলন শুরু করা। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজিকে কিন্তু আমরা পুরোপুরি রিজেকশন করতে পারি নাই। এবং অনেকের প্ল্যান ছিল, যেটা ভারতের ক্ষেত্রে বলছিলাম, যে শুরুতে ইংরেজি সাথে ব্যবহার করলে পরে ইংরেজি ছেড়ে দিব। এরকমও কিন্তু অনেক উদাহরণ আছে। যেমন একটা উদাহরণ হচ্ছে তানজানিয়া ওরা ইংরেজির সাথে ওদের নিজেদের যে মাতৃভাষা আছে ওই ভাষার নাম হচ্ছে যে সোয়াহিলি, ওদের ওই ভাষাটা সহ ওদের মাতৃভাষা ছিল, কিন্তু পরবর্তীতে ওরা ইংরেজিটা পুরোটাকেই রিমুভ করে ওদের ভাষা থেকে এবং একমাত্র সোয়াহিলিকেই ওদের নিজেদের মাতৃভাষা অথবা অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করে। ইভেন মালয়েশিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম, মালয়েশিয়াও কিন্তু এর প্রথমে ইংরেজি এবং অন্যান্য ভাষা গ্রহণ করলেও পরবর্তীতে মালয়ের যে ভাষাটা আছে এটাকে একমাত্র ভাষা হিসেবে ওদের গ্রহণ করে। কিন্তু একই ধরনের চিত্র অন্যান্য অনেক জায়গায় দেখা যাচ্ছে, যেমন ধরো অনেক দেশ আছে। তো কিছু দেশ ইংরেজদেরকে মানে ওদের ভাষা ফেলে ওদের ভাষাতে অন্য ভাষা ইংরেজি ভাষা হিসেবে গ্রহণ করছে, কোনো দেশ শুধুমাত্র আবার ইংরেজির দিকে ফিরে গেছে। তো যদি এটা কম্পেয়ার করা হয় তো দেখা যাচ্ছে বেশিরভাগ দেশ আসলে ইংরেজ থেকে বের হইতে পারে না, কারণ আসলে ওদের ব্যবসা বাণিজ্য করার জন্য, ওদের মানে কী বলবো ইকোনমিক্যালি পলিটিক্যালি ডেভেলপ হওয়ার জন্য ওদের সব কিছুর কথা মাথায় রেখে ওদেরকে আবার কিন্তু মানে ইংরেজদের কাছে যাইতে হচ্ছে বা ইংরেজি ভাষাটাকে ওদের দক্ষ হইতে হচ্ছে। তো এই রিজেকশনটা কিন্তু ঠিক মতো দেখা যায় না। যাক, এখানে এই কথাগুলো আসবে, আর একটু পরে দেখলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে।